হ্যালো, আমি মৌমিতা। এলিটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ব্রিদিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাস নিয়ে পড়ব। মানে আমরা যে রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে পড়ছিলাম, প্রথম দিন আমরা স্ট্রাকচার পড়েছিলাম, তারপরের দিন পড়েছিলাম যে ফুসফুসের ভিতরে কিভাবে গ্যাসগুলো আসে, মানে অক্সিজেন আসে, কার্বন ডাই অক্সাইড বেরোয়, তার মেকানিজম সম্পর্কে জেনেছিলাম। আজকে হচ্ছে তার থার্ড পার্ট, গ্যাসিয়াস এক্সচেঞ্জ, মানে গ্যাসীয় আদান প্রদান এবং গ্যাসের পরিবহন। মানে গ্যাস কিভাবে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড কিভাবে আদান প্রদান হচ্ছে এবং ফুসফুসে এই আদান প্রদানের পর অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড কিভাবে কলাতে পৌঁছাচ্ছে, কলা থেকে আবার কিভাবে সেটা আমাদের পরিবেশে আমরা নির্গত করছি, সেই সম্পর্কে আজকে দেখব। চলো তাহলে শুরু করা যাক। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। প্রথমেই হচ্ছে জানবো গ্যাসীয় আদান প্রদান সম্পর্কে, তারপরে জানবো হচ্ছে গ্যাস পরিবহন সম্পর্কে। গ্যাসীয় আদান প্রদান করার জন্য আমাদের এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট। দেখতে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, আমি এটাকে সোজা করে বোঝানোর চেষ্টা করছি। এই ডায়াগ্রামটা আমরা আগে অনেকবার দেখেছি, আজকে আরেকবার দেখব। এইটা কি? এটা হচ্ছে আমাদের অ্যালভিওলাই, মানে লাংসের মধ্যে। আমরা অ্যালভিওলাই আগে পড়েছি, সেটা হচ্ছে অ্যালভিওলাই। অ্যালভিওলাইয়ের এখন কন্ডিশনটা কি, যে এর মধ্যে প্রচুর অক্সিজেন রয়েছে। এবার অ্যালভিওলাই থেকে গ্যাস কি করবে, অক্সিজেন এই রক্তবাহের মধ্যে আসবে। রক্তবাহ কি? আমাদের শরীরে বিভিন্ন রকমের রক্তবাহ থাকে, যেরকম বিভিন্ন রকম পাইপলাইন হয়। জলের তো বিভিন্ন রকম বাড়িতে দেখেছি যে পাইপলাইন হয়, কোনোটা মোটা, কোনোটা একদম পাতলা। ঠিক তেমনই রক্ত যাতে প্রবাহিত হতে পারে, আমাদের শরীরে 3 রকমের রক্তবাহ থাকে। কি কি থাকে? শিরা, ধমনী এবং ক্যাপিলারি বা রক্তজালক। তো এইটা হচ্ছে আমাদের রক্তজালক, যেটা সব থেকে সরু ব্যাসযুক্ত। প্রথমে কি হয়, অক্সিজেন অ্যালভিওলাই থেকে, যেহেতু অক্সিজেনের কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব অ্যালভিওলাইয়ের মধ্যে বেশি থাকে আর এই ক্যাপিলারির মধ্যে কম থাকে, অ্যালভিওলাই থেকে অক্সিজেন এই রক্তবাহতে আসবে। এই রক্তকে আমরা বলবো অক্সিজেনেটেড ব্লাড। অক্সিজেনেটেড ব্লাড মানে যে ব্লাডের মধ্যে অক্সিজেনের পরিমাণটা বেশি রয়েছে। এই ব্লাডটা প্রথমে হার্টের এই চেম্বারে আসবে। এতদিনে আমরা জেনে গেছি যে হার্টের মধ্যে 4টে চেম্বার থাকে, এটা হচ্ছে তার বেসিক ডায়াগ্রামটা আমি এখানে এঁকেছি। এরপর এই অক্সিজেন যুক্ত রক্ত পাম্প করে হার্ট যেখানে যেখানে প্রয়োজন সেখানে পৌঁছে দেবে। ধরে নিই এটা হচ্ছে আমাদের স্টোম্যাক। স্টোম্যাকের মধ্যে এখন আমার অক্সিজেনের প্রয়োজন। স্টোম্যাক এখন এরকম কন্ডিশনে আছে যেখানে অক্সিজেনের অনেক দরকার। হার্টের মাধ্যমে হার্ট পাম্প করে কি করবে, অক্সিজেন যুক্ত রক্ত এই স্টোম্যাকের কাছে পৌঁছে দেবে। স্টোম্যাক হোক বা যে কোনো কলাকোষ হতে পারে, সেখানে পৌঁছে দেবে। আমরা জানি যে যে কোনো লিভিং অর্গানিজম সেলস দিয়ে গঠিত, আর সেলস পরপর এরকম যুক্ত হয়ে কি করে, টিস্যু বা কলা তৈরি করে। এই টিস্যু বা কলার মধ্যে কি হবে, যে এটা ধরো একটা কোষের গঠন, এর মধ্যে অলরেডি গ্লুকোজ আছে। এই গ্লুকোজের সাথে যে অক্সিজেনটা আমরা রক্তের মাধ্যমে পেয়েছি, সেটা রিঅ্যাক্ট করে তৈরি করবে এটিপি। এটাই হচ্ছে আমাদের মেন কাজ, যে এটিপি তৈরি করা। এটিপি কেন প্রয়োজন? এটিপি তৈরি করা এই কারণেই প্রয়োজন, যেহেতু আমাদের যাবতীয় যে কোনো কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয়, তাই আমরা এখানে এটিপি তৈরি করব। এবার এটিপি তৈরি করতে গ্লুকোজকে সম্পূর্ণরূপে পোড়াতে হবে। এবার এই পোড়ানোর জন্য দরকার হচ্ছে অক্সিজেন, যেটা আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে লাংসে প্রথমে অক্সিজেন নিচ্ছি, সেটা আসছে আমাদের হার্টে। হার্ট সেটাকে পাম্প করে অক্সিজেনেটেড ব্লাডটা যেখানে যেখানে দরকার সেখানে পৌঁছে দিচ্ছে। এবার গন্তব্যস্থলে পৌঁছানোর পর কি হচ্ছে, কোষের মধ্যে গ্লুকোজকে অক্সিজেনের সাহায্যে আমরা সম্পূর্ণরূপে দহন করার পরে সেটা তৈরি করছে এটিপি। সাথে আরেকটা জিনিস তৈরি করছে ওয়েস্ট গ্যাস, সেটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড। এবার অক্সিজেন ইউজ হয়ে গেছে, অক্সিজেন ইউজ হওয়ার পর এখন খুশি,
যে কার্বন ডাই অক্সাইডটা এক্সেস তৈরি হচ্ছে সেটাকে কিন্তু আমরা স্টোর করতে পারি না, সেটাকে এবার একই রকম ভাবে এই পথ দিয়ে আমরা হার্টের কাছে নিয়ে যাব। হার্ট পাম্প করে সেটাকে এই ব্লাড ক্যাপিলারিতে নিয়ে আসবে। এই ব্লাড ক্যাপিলারি থেকে ঠিক যেভাবে অক্সিজেন ব্লাড ক্যাপিলারিতে এসেছিল একই রকম ভাবে এই ক্ষেত্রে কি হয়, এখন এই রক্তবাহের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি আর অ্যালভিওলাইয়ের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম। তাই কার্বন ডাই অক্সাইড বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে চলে যাবে, অর্থাৎ রক্তবাহ থেকে অ্যালভিওলাইয়ের মধ্যে চলে যাবে। এরপর সেটা আবার নাক দিয়ে আমরা পরিবেশের মধ্যে ত্যাগ করে দেব। এই হচ্ছে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জের বেসিক পার্টটুকু। এবার জানতে হবে কেন অক্সিজেন এই জায়গা থেকে এই জায়গাতে আসলো, অথবা এখানে কি হচ্ছে, আবার টিস্যুর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, আবার কার্বন ডাই অক্সাইড কেনই বা টিস্যু ছেড়ে এই জায়গাতে চলে আসলো। বই সাধারণত তোমরা দেখবে যে অক্সিজেনেটেড ব্লাডটা রেড কালার দিয়ে ডিনোট করা থাকে, আর ডি অক্সিজেনেটেড অর্থাৎ যে ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি রয়েছে সেটাকে আমরা এই ব্লু কালার দিয়ে ডিনোট করি, এটা হচ্ছে ডি অক্সিজেনেটেড ব্লাড। আচ্ছা, আরেকটা জিনিস এখানে তোমরা মাথায় রাখবে যে অক্সিজেনেটেড ব্লাড মানে সেখানে অক্সিজেন তো বেশি, এটা বলছি ঠিক আছে, কিন্তু তার মানে কি এখানে শুধুই মাত্র অক্সিজেন থাকে, না তার সাথে আরো কিছু থাকে? একে অক্সিজেনেটেড ব্লাড এই কারণেই বলছি, এর মধ্যে অক্সিজেনের পরিমাণটা খুব বেশি পরিমাণে থাকে আর কার্বন ডাই অক্সাইড খুব সামান্য পরিমাণে থাকে। একই রকম ভাবে ডি অক্সিজেনেটেড ব্লাডের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড বেশি থাকে কিন্তু খুব অল্প পরিমাণে অক্সিজেন থাকে, তাই এটাকে ডিঅক্সিজেনেটেড ব্লাড বলা হচ্ছে। এরপর এই জিনিসটাকে আমরা ইন ডিটেলসে দেখব। প্রথমে স্টার্ট করব গ্যাসীয় আদান প্রদান দিয়ে। এটা হচ্ছে অ্যালভিওলাই। যখন আমরা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করছি তখন অ্যালভিওলাইয়ের মধ্যে অক্সিজেনের পরিমাণ কিন্তু অনেক বেশি পরিমাণে আছে, আর কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কিন্তু অনেক কম। অক্সিজেনের পরিমাণ যেহেতু অ্যালভিওলাইয়ের মধ্যে বেশি পরিমাণে আছে, আর এইটা হচ্ছে আমাদের ব্লাড ক্যাপিলারি, এই ব্লাড ক্যাপিলারির মধ্যে অক্সিজেন খুব কম পরিমাণে আছে। আগের দিন ক্লাসে আমরা পড়েছিলাম যে গ্যাস কি হয়, উচ্চ ঘনত্বযুক্ত বা যেখানে বেশি রয়েছে সেই স্থান থেকে নিম্ন ঘনত্ব বা নিম্ন চাপ যেখানে রয়েছে সেখানে ডিফিউশন প্রক্রিয়াতে বা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঠিক একই জিনিস এখানে হচ্ছে। মানে সহজভাবে যদি আমি কোনো উদাহরণ দিয়ে বোঝাতে চাই, এরকম যে ধরো তোমরা কেউ মেলাতে ঘুরতে গেছো, মেলাতে ঘুরতে গিয়ে দেখছো যে প্রচুর ভিড় হয়ে গেছে, সেখানে থাকতে অসুবিধা হচ্ছে। তুমি কি করবে, যেখানে দেখবে একটু ফাঁকা মতো জায়গা আছে সেই জায়গাতে সরে যাওয়ার চেষ্টা করবে। তাহলে কি হলো, বেশি ভিড়যুক্ত অঞ্চল থেকে আমি কম ভিড় যেখানে রয়েছে সেখানে চলে গেলাম। এখানে কি হচ্ছে, বেশি ঘনত্ব বা বেশি চাপযুক্ত অঞ্চল থেকে আমি নিম্ন ঘনত্ব বা নিম্ন গাঢ়ত্ব যেখানে রয়েছে সেখানে গ্যাসটাকে নিয়ে যাচ্ছি। অর্থাৎ অক্সিজেন অ্যালভিওলাইয়ের মধ্যে বেশি এবং এই ক্যাপিলারির মধ্যে কম থাকার জন্য অক্সিজেন কি করছে, অ্যালভিওলাই থেকে এই ক্যাপিলারির মধ্যে ডিফিউশন প্রক্রিয়ায় মানে ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে যাচ্ছে। একই রকম ভাবে আমাদের কলা কোষের মধ্যে কি হচ্ছে, ধরো এটা হচ্ছে আমাদের হার্ট আর এটা হচ্ছে একটা টিস্যু। টিস্যুর ক্ষেত্রে কি, টিস্যুর মধ্যে অক্সিজেনের পরিমাণ কম, তাই ও খুব স্যাড, এর অক্সিজেন লাগবে, অক্সিজেন চাইছে, আমাকে অক্সিজেন দিয়ে দাও, আমাকে অক্সিজেন দিয়ে দাও। হার্ট কি করে, অক্সিজেনের রক্তটা পাম্প করে এই টিস্যুর কাছে নিয়ে আসবে। যেহেতু এই অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে অক্সিজেনের চাপ খুব বেশি, আর এই টিস্যু যার মধ্যে এখন অক্সিজেন নেই তার মধ্যে অক্সিজেনের পরিমাণ অনেক কম, তাহলে এখানে কি হবে, নিয়ম অনুযায়ী অক্সিজেন এই ক্যাপিলারি থেকে এই টিস্যুর মধ্যে চলে আসবে, অর্থাৎ উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্ন চাপের এলাকাতে আমি চলে এসেছি। এরপরে আবার একই রকম ভাবে আমরা কি দেখব, যে যেহেতু এখানে এরপরে কি হবে, এটিপি তৈরি হবে, এটিপি তৈরি হওয়ার পর কার্বন ডাই অক্সাইড ওয়েস্ট গ্যাস তৈরি হবে। এখন O2 কে ব্যবহার করার পর কার্বন ডাই অক্সাইড এখানে বেশি পরিমাণে রয়েছে,
কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাডে এই মুহূর্তে কার্বন ডাই অক্সাইডটা কম রয়েছে। কার্বন ডাই অক্সাইড এরপর চলে যাবে আমাদের এই ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে, মানে যেখানে কার্বন ডাই অক্সাইডটা বেশি রয়েছে সেখানে চলে যাবে, দিয়ে এই রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা আস্তে আস্তে বাড়িয়ে তুলবে। তাহলে বোঝা গেছে যে কিভাবে আমরা আগের দিনের ক্লাসে পড়েছিলাম যে উচ্চচাপ থেকে নিম্নচাপে যায়, এখানে তার আমরা এক্সাম্পলটা দেখে নিলাম যে কিভাবে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, কিভাবে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে গ্যাস আদান প্রদান হয় বা গ্যাস মুভ করে। এখানে যেমন আমরা অক্সিজেন একদিকে ঢুকছে আর কার্বন ডাই অক্সাইড ব্লাড ক্যাপিলারি থেকে অ্যালভিওলাই যাচ্ছে, এখানে গ্যাসের আদান প্রদান হচ্ছে। ঠিক একই রকম ভাবে টিস্যুতে কি দেখলাম যে অক্সিজেন টিস্যুর মধ্যে এসেছে আর কার্বন ডাই অক্সাইড টিস্যু থেকে বাইরে বেরিয়ে গেছে, এখানেও গ্যাসের আদান প্রদান হচ্ছে। এই হচ্ছে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ। প্রথম ক্ষেত্রে যেটা আমাদের লাংসের মধ্যে হচ্ছে সেটাকে আমরা বলি এক্সটার্নাল প্রসেস বা এক্সটার্নাল রেসপিরেশন। যেটা আমাদের টিস্যুর মধ্যে হচ্ছে সেটাকে আমরা বলবো এটা একটা ইন্টারনাল প্রসেস, সেই জন্য এটার নাম ইন্টারনাল রেসপিরেশন। তাহলে বেসিক আমরা কি বলতে পারি যে অক্সিজেন কোথা থেকে কোথায় প্রথমে মুভ করছে? প্রথমে এই লাংসের অ্যালভিওলাই থেকে রক্তে গেছে, রক্ত এখন কিরকম অক্সিজেনেটেড, এই অক্সিজেনেটেড ব্লাড থেকে রক্ত থেকে অক্সিজেন কলা বা টিস্যুর মধ্যে পৌঁছে যাবে। আর যদি কার্বন ডাই অক্সাইডের মুভমেন্ট দেখি তাহলে কি হচ্ছে, কলার মধ্যে এটিপি তৈরি করার পর অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে গেছে, সেটা এবার রক্তে ক্যাপিলারির মাধ্যমে চলে যাবে, রক্ত থেকে অ্যালভিওলাই চলে যাবে, অ্যালভিওলাই থেকে আমরা এবার নাক দিয়ে সেটাকে বাইরে নির্গত করব। এরপরে দেখব একটা নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে পার্সিয়াল প্রেসার অফ গ্যাসেস। মানে পার্সিয়াল প্রেসারের বাংলা হচ্ছে যে আংশিক চাপ। আংশিক চাপ আমরা কাকে বলবো? মেন কনসেপ্টে যাওয়ার আগে একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যে ধরো এটা একটা কন্টেনার, এবার বায়ুর মধ্যে আমরা জানি যে ছোট থেকে পড়ে এসেছি বিভিন্ন রকমের গ্যাস কিন্তু বর্তমান, যেমন নাইট্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নিষ্ক্রিয় গ্যাস, সামান্য জলীয় বাষ্প, এগুলো পড়ে এসেছি। একই রকম ভাবে কন্টেনারের মধ্যে আমি নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন সবকিছু মিক্স করে ভরে দিয়েছি। তাহলে কি হবে, এই গ্যাসের একটা আলাদা চাপ দেবে এই কন্টেনারের দেওয়ালে, এই গ্যাসও চাপ দেবে একরকম, অক্সিজেনও চাপ দেবে। নাইট্রোজেন এই কন্টেনারের গায়ে যে চাপটা দিচ্ছে সেটাকে আমরা বলছি পার্সিয়াল প্রেসার। একই রকম ভাবে অক্সিজেনের ক্ষেত্রেও পার্সিয়াল প্রেসার অ্যাপ্লাই হবে, আর এখানেও হবে PCO2। যেহেতু আমরা বায়ুর মধ্যে দেখেছি বিভিন্ন রকমের গ্যাসের মিশ্রণ থাকে, তো এইখানেও আমরা এই পার্সিয়াল প্রেসারের কনসেপ্টটা পড়ব। আমাদের পার্সিয়াল প্রেসার কোন জায়গায় কতটা সেটা আমাদেরকে দেখতে হবে। কেন দেখতে হবে? যে প্রথম থেকে আমি একটা কথা বলে আসছি যে গ্যাস কি করে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ছুটে যায়। তো সেই জিনিসটা বোঝার জন্য আমাদের কোথায় কতটা পরিমাণ কোন গ্যাসের পার্সিয়াল প্রেসার রয়েছে সেটা কিন্তু জানতে হবে। এটা তোমাদের নিটের জন্য ইম্পর্টেন্ট, আবার তোমাদের বোর্ডে কিন্তু আসতে পারে, যে এই ছকটা হয়তো পুরোটাই দিতে পারে, নিটের ক্ষেত্রে এমসিকিউ হিসেবে আসতে পারে। প্রথমে আমরা কি করব, এই অক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড, O2 ডিপ্রাইভড টিস্যু, এইগুলো বলতে কি বোঝায় সেটা জানবো। অক্সিজেনেটেড ব্লাড মানে কি? অক্সিজেনেটেড ব্লাড কোনটা? লাংস থেকে, লাংসে আমরা যে মুহূর্তে অক্সিজেনটাকে গ্রহণ করছি, লাংসে কি হয়েছে, অক্সিজেনের পরিমাণ লাংসে অনেক বেশি আছে। এবার এই অক্সিজেনটা কি হয়, ব্লাড ক্যাপিলারির মধ্যে চলে আসে, সে আবার হৃৎপিণ্ডের কাছে আসে, হৃৎপিণ্ড কি করে পাম্প করে সারা দেহে পৌঁছে যায়। এই যে ব্লাডটা আমরা বলছি যেখানে অক্সিজেনের পরিমাণটা বেশি, তাকে আমরা বলবো অক্সিজেনেটেড ব্লাড। একই রকম ভাবে অক্সিজেনটাকে ইউজ করার পরে কার্বন ডাই অক্সাইডটা আমরা এই ক্যাপিলারির মধ্যে দিয়ে বের করে দিচ্ছি। যেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি সেটা হচ্ছে আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড। আমরা এটা কিভাবে মনে রাখবো, অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড।
তাহলে অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে অক্সিজেন নিশ্চয়ই বেশি থাকবে, আর অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক কম থাকবে। একই রকম ভাবে ডিঅক্সিজেনেটেড ব্লাডে কি হবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেশি, অক্সিজেন কম। আর ওটো ডিপ্রাইভ টিস্যু মানে কি, এখানে যে টিস্যুটা রয়েছে এর এখন অক্সিজেনের ঘাটতি রয়েছে, তাই এটাকে আমরা বলছি ওটো ডিপ্রাইভ টিস্যু। মানে ওটো ডিপ্রাইভ টিস্যুতে কি হবে, অক্সিজেন অনেক কম রয়েছে আর কার্বন ডাই অক্সাইড বেশি রয়েছে। যেখানে আমরা কম দেখতে পাচ্ছি, সে যে গ্যাসই হোক, কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন, সেখানে আমরা অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত লিখবো, পার্সিয়াল প্রেসার 40 mmHg। mmHg হচ্ছে চাপের একক। তাহলে কার্বন ডাই অক্সাইড অক্সিজেনেটেড ব্লাডে কম, তাই এখানে হবে 40 mmHg। আগে আমরা কমটা বসিয়ে নিই, তারপরে বেশিটাকে জেনে নেব। ডিঅক্সিজেনেটেড ব্লাডে অক্সিজেনের পরিমাণ কম, তাই এখানেও হবে অক্সিজেনের পরিমাণ বা চাপ 40 mmHg। ওটো ডিপ্রাইভ টিস্যুর মধ্যে কি হবে, ওটো ডিপ্রাইভ টিস্যুতে কার্বন ডাই অক্সাইড বেশি আর অক্সিজেন হচ্ছে কম, এই ক্ষেত্রে হবে অক্সিজেন 40 mmHg। এরপরে আসবো কার্বন ডাই অক্সাইড কোথায় কোথায় বেশি। কার্বন ডাই অক্সাইড যেখানেই বেশি থাকবে তার মান সবসময় হবে 45, মানে কমের থেকে একটুখানি বেশি, তা এর 45-এর বেশি যেতে পারবে না। তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাডে যেহেতু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, তাই এইটা হবে আমাদের 45 mmHg এর পার্সিয়াল প্রেসার। একই রকম ভাবে অক্সিজেন ডিপ্রাইভ টিস্যুতে কত হবে, 45 mmHg। তাহলে কে বাকি থাকছে এখন, অক্সিজেনেটেড ব্লাডে কতটা থাকছে। যখন অক্সিজেন এই অ্যালভিওলায়ে এসে পৌঁছায়, মানে এনভায়রনমেন্ট থেকে যখন আমরা অক্সিজেনটাকে গ্রহণ করে ফেলেছি, সেই মুহূর্তে অ্যালভিওলায়ে অক্সিজেনের প্রেসার থাকে হচ্ছে আমাদের প্রায় 104 mmHg। এরপর অ্যালভিওলাই থেকে ও যখন এই ব্লাড ভেসেলসে বা ক্যাপিলারির মধ্যে আসে, তখন এর হয় 95 mmHg। তাহলে অক্সিজেনেটেড ব্লাডে কত হচ্ছে, 95 mmHg, আর অ্যালভিওলাই পেলাম 104 mmHg। তাহলে এই ছকটা আমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। প্রথমে আমরা কমটাকে বসিয়ে নেব, তারপরে পার্সিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কি বললাম যে খুব বেশি এগোবে না, 45 mmHg থাকবে। দুটো আমাদের এক্সট্রা মনে রাখতে হচ্ছে, এক হচ্ছে এই 95 mmHg যেটা রক্তবাহীর মধ্যে থাকছে, আরেকটা হচ্ছে অ্যালভিওলাই। এই ডিফারেন্স থাকার জন্যই কিন্তু আমরা দেখছিলাম অক্সিজেন এক জায়গা থেকে আরেক জায়গায় এবং কার্বন ডাই অক্সাইডও সেম এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে। যদি এবার আমরা প্রথমের ছবিটাতে আসি, তাহলে দেখবো এখানে হচ্ছে অ্যালভিওলাই। অ্যালভিওলাই কত থাকছিল, কার্বন ডাই অক্সাইড হচ্ছে কম থাকে, তাই 40 mmHg। এখানে অক্সিজেন বেশি ছিল 104, আর এইখানে কত ছিল অক্সিজেনেটেড ব্লাডে 95 mmHg। তাহলে দেখতে পাচ্ছে যে অক্সিজেন অ্যালভিওলাই বেশি আর অক্সিজেনেটেড ব্লাডে কম। তাহলে সূত্র অনুযায়ী কি হবে, অক্সিজেন কোন দিক থেকে কোন দিকে মুভ করবে, এই অ্যালভিওলাই থেকে আসবে আমার অক্সিজেনেটেড ব্লাডে। একই রকম ভাবে এটা হচ্ছে আমাদের অক্সিজেন ডিপ্রাইভ টিস্যু, মানে এর মধ্যে অক্সিজেনের পরিমাণ কম। অক্সিজেনের পরিমাণ কম বলতে এখানে কত রয়েছে, 40 mmHg এর আংশিক চাপ রয়েছে। এটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড 95 mmHg। তাহলে কি করবে, অক্সিজেন এই জায়গা থেকে টিস্যুর মধ্যে চলে আসবে। এরপর কার্বন ডাই অক্সাইড টিস্যুর মধ্যে বেশি ছিল, কত ছিল সেটা 45 mmHg। যেহেতু এখানে বেশি রয়েছে, সে কি করবে, আর এইখানে এখন রয়েছে 40 mmHg, জাম্প করে এখানে চলে যাবে, ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে চলে যাবে।
ডিঅক্সিজেনেটেড ব্লাড থেকে, যেহেতু ডিঅক্সিজেনেটেড ব্লাডে এই মুহূর্তে 45 mmHg কার্বন ডাই অক্সাইড রয়েছে, আর অ্যালভিওলাইয়ের মধ্যে রয়েছে কত, 40 mmHg, 45 থেকে 40, তাহলে এখান থেকে জাম্প করে কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাই চলে যাবে। অ্যালভিওলাই থেকে আমরা এবার যে এয়ারটা রয়েছে সেটাকে বাইরে বের করে দেব। এই হচ্ছে আমাদের আংশিক চাপের গল্প। এই যে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড কিভাবে অ্যালভিওলাই থেকে ক্যাপিলারির মধ্যে মুভ করছে সেটা আমাদেরকে একটু ইন ডিটেলসে জানতে হবে। এইটা হচ্ছে অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইয়ের গায়ে এইরকম কিছু কোষ থাকে। আমরা জানি যে কোনো লিভিং অর্গানিজম কোষ দিয়ে গঠিত, আর কোষগুলো পরপর যুক্ত হয়ে স্কোয়ামাস, এপিথেলিয়াম, তারপরে কি বলছি, আমরা জানি যে কোনো লিভিং অর্গানিজম কোষ দিয়ে গঠিত, আর কোষগুলো পরপর যুক্ত হয়ে টিস্যু গঠন করে। ঠিক তেমনি অ্যালভিওলাইয়ের গায়ে এখানে সিঙ্গেল লেয়ার কিছু সেলস দেখা যায়। এই সেলসের নাম হচ্ছে স্কোয়ামাস সেলস। আমরা বিভিন্ন প্রকার সেলের নাম আগেও শুনেছি, যেমন রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, ঠিক তেমনি এটা হচ্ছে স্কোয়ামাস সেল। একই রকম ভাবে এই যে ক্যাপিলারিটা দেখতে পাচ্ছি, এই ক্যাপিলারির এখানেও স্কোয়ামাস সেলস থাকে। যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্যাপিলারি, আর এগুলো হচ্ছে স্কোয়ামাস সেলস। এবার ক্যাপিলারির মধ্যে যে স্কোয়ামাস সেলটা আমরা দেখতে পাচ্ছি, এটার আরেকটা নাম রয়েছে, এটাকে বলা হচ্ছে এন্ডোথেলিয়াম। কিছুই না, একটু স্পেশালাইজ করে আমরা এর আরেকটা নাম রেখে দিয়েছি, সেটাকে বলছি এন্ডোথেলিয়াম। যেটা অ্যালভিওলাই আছে সেটা তো নর্মাল স্কোয়ামাস, ক্যাপিলারির স্কোয়ামাসকে বলছি এন্ডোথেলিয়াম। এবার এই যে সেলস গুলো দেখলাম, এই সেলসের নিচে একটা লেয়ার থাকে, এটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। মানে এটা একটা নন সেলুলার লেয়ার, মেনলি প্রোটিন আর কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। এই যে সাদা মতো যে মিডিলের অংশটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে হচ্ছে আমাদের বেসমেন্ট মেমব্রেনটা রয়েছে। যেহেতু দুটোই হচ্ছে আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াম, তাহলে এর নিজস্ব একটা বেসমেন্ট মেমব্রেন তো থাকবে, আর এন্ডোথেলিয়ামেরও একটা বেসমেন্ট মেমব্রেন থাকবে। তাহলে দুটো বেসমেন্ট মেমব্রেনকে মিলিয়ে আমরা একটাই বেসমেন্ট মেমব্রেন বলতে পারি। তাহলে কি কি পেলাম? প্রথমে পেলাম স্কোয়ামাস সেল, যেটা অ্যালভিওলাই রয়েছে, তারপরে একটা সিঙ্গেল বেসমেন্ট মেমব্রেন, আর নেক্সট হচ্ছে যেটা ক্যাপিলারির মধ্যে স্কোয়ামাস সেল রয়েছে, সেটাকে আমরা বলছি এন্ডোথেলিয়াম। অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড যখন এই অ্যালভিওলাই থেকে ক্যাপিলারিতে যায়, তখন এই তিনটে লেয়ারকে ক্রস করে যায়। প্রথমে স্কোয়ামাস সেল, তারপরে বেসমেন্ট মেমব্রেন, তারপরে এন্ডোথেলিয়াম। এইভাবে একই রকম ভাবে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রেও সেম হবে, প্রথমে এন্ডোথেলিয়াম, তারপরে বেসমেন্ট মেমব্রেন, তারপরে স্কোয়ামাস সেল। এই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, একে বলা হয় ডিফিউশন মেমব্রেন বা শ্বসন পর্দা। এটা কিভাবে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইডকে পরিবহনকে এফেক্ট ফেলে, এটা এবার আমরা নেক্সট দেখব। যে যে জিনিসের ওপর ব্যাপক নির্ভর করে সেগুলো হলো চাপের পার্থক্য। আমরা প্রথমেই দেখে নিয়েছি যে চাপ কিভাবে এক এক জায়গায় এক এক রকম ছিল, যার কারণে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছিল। এবার চাপ যত বেশি তার মধ্যে পার্থক্য থাকবে চাপে, তত কিন্তু এই ডিফিউশনটা সহজে হবে। চাপ যত কম হবে বা চাপের পার্থক্য যত কম হবে, সেক্ষেত্রে কিন্তু এই ডিফিউশনটা খুব কম হবে। আরেকটা হচ্ছে গ্যাসের দ্রাব্যতা, আর 3 হচ্ছে পুরু শ্বসন পর্দা। এই যে এখানে আমরা ডিফিউশন মেমব্রেন দেখলাম, এটা যত বেশি পুরু হবে, গ্যাস কিন্তু সহজে মুভ করতে পারবে না। এটা যত পাতলা হবে, গ্যাসের ক্ষেত্রে মুভ করতে সুবিধা হবে। এরপরে আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। গ্যাসিয়াস এক্সচেঞ্জের মধ্যে আমরা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এই দুটো পড়বো। প্রথমে দেখবো যে অক্সিজেন যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়ে যাওয়ার পরে কিভাবে সেটা
টিস্যুতে পৌঁছচ্ছে, সেটা হচ্ছে আমাদের গ্যাসের পরিবহন। তো প্রথমে আমরা দেখব যে রক্তে অক্সিজেনের পরিবহন কিভাবে হয়। এটা হচ্ছে ব্লাড। ব্লাডের আমরা বিভিন্ন কম্পোনেন্ট আগেও পড়েছি, আরেকবার এখানে কুইক রিক্যাপ করে নিই। ব্লাডের দুটো অংশ, এক হচ্ছে জলীয় অংশ যেটাকে আমরা বলবো প্লাজমা, দ্বিতীয় হচ্ছে সেলস। সেলসের মধ্যে মেইনলি এখানে আমরা যার রোল পড়ব সেটা হচ্ছে আরবিসি, আর হচ্ছে ডাব্লিউবিসি আর প্লেটলেটস। এই হলুদ হলুদ যে পোর্শনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্লাজমা। আর রক্ত লাল কেন হয়? হিমোগ্লোবিন থাকার জন্য রক্ত লাল হয়। হিমোগ্লোবিন কোথায় থাকে? এই আরবিসি কোষের মধ্যে হিমোগ্লোবিন থাকে। আরবিসি এইরকম দেখতে, এর মধ্যে প্রচুর হিমোগ্লোবিন থাকে। এবার রক্ত কি করে? রক্তের মধ্যে অক্সিজেন দুটো ভাবে পরিবাহিত হতে পারে। এক হচ্ছে অক্সিহিমোগ্লোবিন রূপে, দুই হচ্ছে দ্রবীভূত গ্যাস রূপে। যে অক্সিজেনটা অ্যালভিওলায় আসছে সেটা এবার ব্যাপন প্রক্রিয়ায় কি করে? এটা যদি অ্যালভিওলাই হয়, এখন অক্সিজেন এই রক্তবাহের মধ্যে চলে এসেছে। যে পরিমাণ রক্ত এই রক্তবাহের মধ্যে আছে তার কেবলমাত্র 3% এই প্লাজমায় দ্রবীভূত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হয়। এটা হচ্ছে মাত্র 3%। বাকি যে 97% রয়েছে সেটা কি করে? অক্সিহিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয়ে তার নিজের গন্তব্যস্থলে পৌঁছে যায়। তাহলে আমাদের জানতে হবে যে অক্সিহিমোগ্লোবিন কি। অক্সিহিমোগ্লোবিন জানার আগে আমরা জানবো যে হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা কি। একটু আগেই বলেছি যে ব্লাডে আমরা 3 প্রকারের সেলস পাই, তার মধ্যে আরবিসি হচ্ছে অন্যতম। এই আরবিসি অনেকটা দেখতে গোলাকার আর মিডিলটা একটু চ্যাপ্টা হয়, মানে সাইড ভিউ যদি আমরা দেখি মিডিলটা এরকম চ্যাপ্টা। এর মধ্যে প্রচুর হিমোগ্লোবিন থাকে, প্রায় 280 মিলিয়ন। এই হিমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেন বাইন্ড করে এটাকে বলা হয় অক্সিহিমোগ্লোবিন। এই বাইন্ড অবস্থায় প্রায় 97% অক্সিজেন বাইন্ড অবস্থায় এই অক্সিজেন মুভ করে। এরপরে দেখবো যে হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা কিরকম। হিমোগ্লোবিনে এরকম 4টে পকেট থাকে। হিমোগ্লোবিনের দুটো অংশ, এক হচ্ছে হিম আর দ্বিতীয় হচ্ছে গ্লোবিন। এই 4টে অংশকে বলা হচ্ছে হিম। প্রত্যেকটা হিম পার্টে একটা করে এফি আয়ন থাকে। আর থেকে 4টে গ্লোবিন চেন। তাহলে দুটো পোর্শন বলেছিলাম, হিম আর গ্লোবিন। গ্লোবিনটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটিন। আমরা প্রোটিনের বিভিন্ন রকমের নাম পড়েছি, যেমন কেরাটিন প্রোটিন হয়, তেমন গ্লোবিন এক ধরনের প্রোটিন যেটা হচ্ছে হিমোগ্লোবিনে পাওয়া যায়। দুটো হচ্ছে আলফা চেন, মানে দুটো আলফা গ্লোবিন, আর দুটো হচ্ছে বিটা। অক্সিজেন কি করে? এই এফির সাথে এসে যুক্ত হয়ে যায়। তাহলে যেহেতু 4টে হিম পোর্শন আছে, তাহলে 4টে জায়গাতে বা 4টে পকেটে অক্সিজেন ঢুকে যাবে। এই যে স্টেটটা আমরা পাচ্ছি একে বলছি অক্সিহিমোগ্লোবিন। তাহলে একটা হিমোগ্লোবিনের মধ্যে কটা বাইন্ডিং রিজিয়ন রয়েছে? অক্সিজেনের জন্য প্রায় 4টে বাইন্ডিং রিজিয়ন রয়েছে। এই হচ্ছে আমাদের হিম। আর এই যে প্যাচানো প্যাচানো জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দুটো বিটা চেন রয়েছে আর দুটো রয়েছে আলফা চেন। তাহলে এটা হচ্ছে আমাদের রক্তবাহের মধ্যে প্লাজমা, প্রায় 3% দ্রবীভূত অবস্থায় যায়। আর ধরো হিমোগ্লোবিনটা হচ্ছে আমাদের নৌকার মতো, যার 4টে জায়গা রয়েছে। অক্সিজেন এখানে আটকে গেছে। এই নৌকার সাহায্যে প্রায় 97% অক্সিজেনের পরিবহন হবে। এরপরে অক্সিজেন কোথায় যাবে? হার্টে যাবে। হার্ট কি করবে? পাম্প করে
বিভিন্ন টিস্যুতে এটাকে পৌঁছে দেবে। এটা হচ্ছে আমাদের অক্সিজেনেটেড ব্লাড। এবার যেই মুহূর্তে অক্সিজেনেটেড ব্লাড এই টিস্যুতে পৌঁছে দেবে, তার কাজ কি হবে? অক্সিজেন যাতে এই টিস্যুর মধ্যে ঢুকতে পারে। কিন্তু অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের প্রচুর টান, মানে কিরকম বলতে পারি, যে হাজবেন্ড ওয়াইফের মতো বলতে পারি, যে অক্সিজেন হচ্ছে এর ওয়াইফ, আর এই যে বোট যেটাকে আমরা হিমোগ্লোবিন বলছি বা আরবিসি, এটা হচ্ছে এর হাজবেন্ড। যেহেতু হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রচুর টান রয়েছে, তাহলে সে সহজে একে ছাড়তে চাইবে না। কিন্তু আমাদের কাজ কি? আমাদের কাজ হবে অক্সিজেনটাকে যেমন করেই হোক টিস্যুতে পৌঁছানো, যাতে সে এটিপি তৈরি করতে পারে। তাহলে অক্সিজেন কি কি কারণে হিমোগ্লোবিনকে ছেড়ে দিতে পারে সেটা এবার আমরা দেখব। যে অক্সিজেন পরিবহনে সহায়ককারী বিভিন্ন প্রভাবক, অর্থাৎ এটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, এইটা হচ্ছে আমাদের টিস্যু। এখন এর মধ্যে রয়েছে আমার 4টে অক্সিজেন, আর এখানে তৈরি হচ্ছে গ্লুকোজ। অক্সিজেনের প্রভাবে আমরা কার্বন ডাই অক্সাইড আর এটিপি পাবো। এই যে কার্বন ডাই অক্সাইডটা আগে থেকে তৈরি হয়ে রয়েছে, এই কার্বন ডাই অক্সাইডটা কি করবে? ব্যাপন প্রক্রিয়ায় এই রক্তবাহের মধ্যে চলে যাবে। যেই মুহূর্তে দেখবে যে এখানে অক্সি হিমোগ্লোবিন রয়েছে, সে কি করবে? এই হিমোগ্লোবিন থেকে একটা অক্সিজেনকে বের করে দেবে। এই অনেকটা মাদার ইন ল এর মতো, যে চায় না যে হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকুক। তাহলে যেই মুহূর্তে মাদার ইন ল চলে এসেছে, অক্সিজেন ওয়াইফ কি হয়েছে? এখান থেকে সরে গেছে। তাহলে এই কার্বন ডাই অক্সাইড কিন্তু হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের ডিসোসিয়েশনে হেল্প করছে। এছাড়া কি হয়, যখন এটা হচ্ছে আমাদের আরবিসি, আরবিসি একটা সেলস, আরবিসির মধ্যে যখন এই কার্বন ডাই অক্সাইডটা পৌঁছে যায়, তখন কিছু কার্বন ডাই অক্সাইড ভেঙে কার্বন ডাই অক্সাইড তৈরি করে কার্বনিক অ্যাসিড H2CO3। H2CO3 আবার ভেঙে গিয়ে তৈরি করে H+ আর কার্বনেট আয়ন। মানে এইরকম কার্বন ডাই অক্সাইড ভেঙে যাচ্ছে না, প্রথমে তৈরি করছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে তৈরি করছে H+ আয়ন সাথে বাইকার্বনেট আয়ন। এবার এই যে H+টা তৈরি হলো, এই H+টাও কিন্তু হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনকে বাইন্ড করে থাকতে দেয় না। অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের যে অ্যাফিনিটি বা যে টানটা রয়েছে সেটাকে কমিয়ে দেয়। ফলে সহজেই হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা ছুটে গিয়ে এই টিস্যুর মধ্যে ঢুকে যায়। এছাড়াও যখন এই কার্বন ডাই অক্সাইড আর এটিপি তৈরি হচ্ছে, এর সাথে কিছুটা হিট তৈরি হয়। এবার হিট বাড়ার সাথে সাথেও অক্সিজেন আর হিমোগ্লোবিনের যে টান বা অ্যাফিনিটি সেটাও আস্তে আস্তে কম হতে থাকে। তাহলে এই তিনটে হচ্ছে আমাদের মেন প্রভাবক, যার কারণে এই সমস্ত ঘটনাগুলো টিস্যুর মধ্যে ঘটছে। কেন ঘটছে? কারণ আমাদের কাজই হচ্ছে টিস্যুর মধ্যে অক্সিজেনটাকে পৌঁছে দেওয়া। তাহলে অক্সিজেন আমরা দেখলাম 3% দ্রবীভূত অবস্থায়, আর 97% হচ্ছে আমাদের অক্সি হিমোগ্লোবিন রূপে রয়েছে। এবার হিমোগ্লোবিনের স্ট্রাকচারে আমরা দেখলাম যে 4টে পকেট রয়েছে বা 4টে হিম সাইট রয়েছে। 4টে হিম সাইটের মধ্যে অক্সিজেন কিন্তু সম্পূর্ণভাবে ঢুকে যায়। যেই মুহূর্তে এই অক্সি হিমোগ্লোবিন আমাদের টিস্যুর কাছে আসে, তখন একটা অক্সিজেন হিমোগ্লোবিন থেকে ডিসোসিয়েট হয়ে যায়। এই ডিসোসিয়েশনে বা এই যে ছেড়ে যাচ্ছে বা ছুটে যাচ্ছে, এটাতে কারা কারা হেল্প করছে? কার্বন ডাই অক্সাইডের পার্সিয়াল প্রেসার, H+ এর ঘনত্ব আর উষ্ণতা। পার্সিয়াল প্রেসার কেন বলা হচ্ছে? মানে কার্বন ডাই অক্সাইড যত বেশি বাড়বে, তত সহজে কিন্তু অক্সিজেন হিমোগ্লোবিনকে তাড়াতাড়ি তার সাথে বাইন্ডটাকেও ছেড়ে দেবে। এরপরে এই সম্পর্কে আমরা একটা কার্ভ পড়বো, যে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। আমরা প্রথমেই হিমোগ্লোবিনের গঠন জেনে নিয়েছি, যে হিমোগ্লোবিনে এরকম 4টে পকেট থাকে। এবার এই 4টে পকেটে অক্সিজেন যদি যুক্ত হয়, সেটাকে আমরা বলি স্যাচুরেশন। ধরো শুধু প্রথম অক্সিজেনটা এই প্রথম পকেটে
যুক্ত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে স্যাচুরেশন হবে প্রায় 25%। এবার ধরো দুটো পকেটে অক্সিজেন রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে হবে প্রায় 50%। তিনটে পকেটে যদি থাকে 75% স্যাচুরেশন, আর যদি সবকটা পকেটে অক্সিজেন থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের 100% স্যাচুরেশন। এবার এই যে কার্ভটা আমরা দেখছি, আমরা যে কোনো কার্ভের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস পাই। এখানে নিচে রয়েছে আমাদের অক্সিজেনের পার্সিয়াল প্রেসার। আমরা গ্রাফের কি জানি, যেটা 1 2 3 4 করে আস্তে আস্তে ধরে নিলাম 100 পর্যন্ত আছে। আর এখানে রয়েছে পার্সেন্ট স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন, এখানে ধরলাম 25%, 50, 75, 100। তাহলে যত বাড়ছে অক্সিজেনের, ধরো এরকম একটা কন্টেনার আছে যার মধ্যে আমি হিমোগ্লোবিন রেখেছি, এর ওপর অক্সিজেনকে রেখেছি, আর এখানে একটা পিস্টন লাগিয়ে দিয়েছি। পিস্টন কি, একটা হাতলের মতো। এবার এটাকে যদি আমি আস্তে আস্তে নিচের দিকে চাপি তাহলে অক্সিজেনের চাপটা বেশি বৃদ্ধি পাবে। এবার অক্সিজেনের চাপ যত বৃদ্ধি পাবে হিমোগ্লোবিনও কিন্তু তত সহজে অক্সিজেনের সাথে বাইন্ড করবে। তাহলে চাপ যত বাড়বে হিমোগ্লোবিনের স্যাচুরেশনও কিন্তু এখানে বাড়ছে। এখানে হিমোগ্লোবিনের স্যাচুরেশন বাড়ছে কারণ অক্সিজেনের চাপটা বেড়েছে, ঠিক এরকম। কিন্তু গ্রাফটা এরকম লিনিয়ার বা ডাইরেক্ট সোজা না হয়ে একটু এস শেপ বা সিগময়েড শেপের হয়। কেন হয় সেটা এখন এবার আমরা জানবো। যে অক্সিজেনের চাপ বাড়ার সাথে সাথেও কেন প্রথমে আমরা দেখছি স্যাচুরেশন অল্প 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 করে বাড়ছে, তারপরে হঠাৎ করে দেখছি বিশাল বেড়ে গেছে, তারপরে একসময় দেখছি যে এটা থেমে গেছে। কারণ এই যে বলেছিলাম যে হিমোগ্লোবিনের ক্ষেত্রে আমরা 4টে বাইন্ডিং সাইট পাচ্ছি, 4টে বাইন্ডিং সাইট ওপেন থাকলেও সঙ্গে সঙ্গে 4টে অক্সিজেন একেবারে এই পকেটে ঢুকতে পারে না। প্রথমে একটা অক্সিজেন ঢুকবে, একটা অক্সিজেন ঢোকার পরে দ্বিতীয় ঢুকবে, দ্বিতীয় হওয়ার পর 3 নম্বর পকেটটা ওপেন হবে, 3 নম্বরে ঢুকবে, তারপরে 4 নম্বরটা ঢুকবে। তাই এই গ্রাফেও আমরা দেখি যে প্রথমে আস্তে আস্তে স্যাচুরেশনটা বাড়ছে, তারপরে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে, তারপরে একসময় গিয়ে যখন 4টে পকেটে অক্সিজেন ঢুকে গেছে এটা থেমে গেছে। এই কারণের জন্যই আমরা সিগময়েড শেপের এই কার্ভটা পাই। একে বলা হয় অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখে নিলাম যে রক্তের মাধ্যমে কিভাবে অক্সিজেন পরিবাহিত হচ্ছে। এরপর দেখব কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবাহিত হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে টিস্যু, টিস্যুতে এবার এটিপি তৈরি হয়ে গেছে, সাথে কার্বন ডাই অক্সাইডও তৈরি হয়ে গেছে। এই কার্বন ডাই অক্সাইডটাকে এবার বাইরে বের করতে হবে, কারণ আমরা আমাদের শরীরের মধ্যে কোনো রকম ভাবে কার্বন ডাই অক্সাইড স্টোর করতে পারি না। টিস্যুর মধ্যে কার্বন ডাই অক্সাইডের 45 mmHg চাপ ছিল। এবার এইটা এইখানে যাবে, ডিঅক্সিজেনেটেড ব্লাডের থ্রুতে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হবে। কিভাবে টিস্যু থেকে এখানে যাচ্ছে সেটা এবার আমরা দেখব। কি কি রূপে যায়? প্লাজমায় দ্রবীভূত হয়ে যেতে পারে, কার্বামিনো হিমোগ্লোবিন রূপে যায়, আরেকটা হচ্ছে বাইকার্বনেট আয়ন রূপে যায়। প্রায় 7% হচ্ছে আমাদের প্লাজমায় দ্রবীভূত হয়ে যায়, কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে প্রায় 20 থেকে 25%, বাইকার্বনেট আয়ন রূপে প্রায় 70% কার্বন ডাই অক্সাইডের পরিবহন হয়। এই হচ্ছে আমাদের টিস্যু, এটা হচ্ছে ব্লাড ভেসেলস। চারটে হিমোগ্লোবিনের পকেটের সাথে এখন অক্সিজেন যুক্ত অবস্থায় আছে। এবার কার্বন ডাই অক্সাইড রয়েছে টিস্যুর মধ্যে। কার্বন ডাই অক্সাইড একইভাবে মানে ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে এই ব্লাড ক্যাপিলারিতে যাবে। ব্লাড ক্যাপিলারিতে যাওয়ার পর প্লাজমায় প্রায় 7% এর মধ্যে দ্রবীভূত অবস্থায় পরিবাহিত হবে। বাকি যে 93% রয়েছে সেটা এই হিমোগ্লোবিনের মধ্যে ঢোকাবে। ধর এখানে হিমোগ্লোবিনটা আমি বড় করে দেখাচ্ছি। এর মধ্যে এগুলো হচ্ছে আমার হিমোগ্লোবিন। যেহেতু আরবিসিও এক ধরনের সেল, তাহলে সেলসের সাধারণ যে স্ট্রাকচার কি হয়,
এটা হচ্ছে কোষ পর্দা বাইরেটা, এর মধ্যে রয়েছে সাইটোপ্লাজম, সাথে থাকে নিউক্লিয়াস। সাইটোপ্লাজম মানে কি, বেশিরভাগ অংশটাই হচ্ছে জলীয়, তাহলে এর মধ্যে জল রয়েছে। তোমরা মনে রাখবে যে মানুষের ক্ষেত্রে যে ম্যাচিওর আরবিসি থাকে বা পরিণত আরবিসি, সেখানে কিন্তু কোনো রকম নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস অ্যাবসেন্ট ম্যাচিওর আরবিসির ক্ষেত্রে। যখন কার্বন ডাই অক্সাইড প্রায় 93% এখানে চলে এসেছে, এরপরে কি করবে, এই যে বোর্ডটা ছিল আমরা অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভেও দেখলাম, কার্বন ডাই অক্সাইড এখান থেকে অক্সিজেনটাকে রিমুভ করে নিজে এখানে বসে যাবে। তাহলে একটা কার্বন ডাই অক্সাইড চলে আসলো। কিরকম, 4টে পকেট পেয়েছিলাম, 3টেতে এখন অক্সিজেন রয়েছে, এই চেনের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে যাবে। তাহলে দেখলাম যে কার্বন ডাই অক্সাইড কিভাবে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করছে। এই যে কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে যে স্ট্রাকচারটা তৈরি করে সেটাকে বলে কার্বামিনো হিমোগ্লোবিন। কেউ কিন্তু কার্বক্সি হিমোগ্লোবিন করবে না, কারণ এই টেন্ডেন্সিটা থাকে যে কার্বন ডাই অক্সাইডের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, কার্বক্সি হিমোগ্লোবিন। সেটা কার্বক্সি হিমোগ্লোবিন নয়। কার্বন মনোক্সাইড যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় সেটাকে আমরা বলবো কার্বক্সি হিমোগ্লোবিন, কিন্তু যখন কার্বন ডাই অক্সাইড এই হিমোগ্লোবিনের সাথে যুক্ত হবে তাকে বলবো কার্বামিনো হিমোগ্লোবিন। এরপরে এটা কতটা ছিল আমাদের, প্রায় 20 থেকে 25%। বাকি যে 70% কার্বন ডাই অক্সাইড এই আরবিসির মধ্যে রয়েছে, সে কি করে, কার্বন ডাই অক্সাইড এইখানকার জলের সাথে রিঅ্যাক্ট করে তৈরি করে, এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, কার্বনিক অ্যাসিড। কোন এনজাইমের মাধ্যমে তৈরি করে, সিএ। সি এর পুরো নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। H2CO3 আবার ডিসোসিয়েট হয়ে গিয়ে তৈরি করে H+ এবং বাইকার্বনেট আয়ন HCO3-। বিক্রিয়াটি উভমুখী, মানে CO2 থেকে যেমন H2CO3 তৈরি হচ্ছে, H2CO3 থেকে কার্বন ডাই অক্সাইডও তৈরি হবে। একই রকম ভাবে H2CO3 যখন এখানে ভেঙেও যাচ্ছে, আবার H+H2O3 মিলে গিয়ে বাইকার্বনেট বা কার্বনিক অ্যাসিড কিন্তু তৈরি করতে পারবে। তাহলে এইভাবে আমাদের কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়। একটু আগে আমরা দেখেছি যে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ সম্পর্কে। এবার সেখানে আমরা পড়েছিলাম যে কিভাবে অক্সিজেনের অ্যাফিনিটি হিমোগ্লোবিনের প্রতি চেঞ্জ হচ্ছে বিভিন্ন প্রভাবকের উপস্থিতিতে। সেটারই একটু মডিফাইড ভার্সন বা একটা আলাদা করে সেটার নাম দেওয়া হয়েছে, সেটা এবার দেখব। এই যে দেখলাম যে টিস্যু আছে, টিস্যুর মধ্যে যখন এই অক্সি হিমোগ্লোবিন আসছে, কিভাবে সে ব্লাড ক্যাপিলারিকে ছেড়ে টিস্যুর মধ্যে প্রবেশ করছে দেখছিলাম যে কার্বন ডাই অক্সাইড আর H+ আয়ন এটাতে হেল্প করছে। প্রথমে দেখব বোর এফেক্ট সম্পর্কে। যখন এই অক্সিজেন হিমোগ্লোবিন এই টিস্যুর কাছে এসে পৌঁছচ্ছে, কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের একটা পকেট থেকে অক্সিজেনকে সরিয়ে দিচ্ছে। কিভাবে দেখেছিলাম যে হিমোগ্লোবিনের 4টে পকেট রয়েছে, এই 4টে পকেটের মধ্যে এখান থেকে অক্সিজেনটা সরে গিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে যাচ্ছে। কার্বন ডাই অক্সাইড কোথায় যুক্ত হচ্ছে, এই গ্লোবিন চেনের সাথে। আরেকটা জিনিস দেখেছিলাম যে কার্বন ডাই অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে তৈরি করছে আমাদের কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে তৈরি করছে H+ এবং HCO3-। এই যে H+টা তৈরি করলো, এই H+ এর কারণেও কিন্তু অক্সিজেন হিমোগ্লোবিন থেকে সে তার বাইন্ডিংটাকে আস্তে আস্তে হারিয়ে ফেলছে। কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন আয়নের ফলে যে অ্যাফিনিটিটা অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের কমে যাচ্ছে, এটাকে আমরা বলছি বোর এফেক্ট। আরেকটা জিনিস আমরা এখানে দেখব অন্যভাবে, সেটা হচ্ছে যে H+ আয়ন বৃদ্ধি পাচ্ছে। পিএইচ এর সাথে কিভাবে সম্পর্কিত, H+ আয়ন বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে পিএইচ আস্তে আস্তে কমে যাচ্ছে। পিএইচ এর একটা স্কেল হয়
সেটা হচ্ছে আমাদের এই 1 থেকে 14 অবধি, মাঝখানে 7কে বলা হয় নিউট্রাল পিএইচ। 1 থেকে 7-এর আগে অবধি হচ্ছে অ্যাসিডিক পিএইচ। এবার অ্যাসিডিক পিএইচ বলতে কোনো একটা দ্রবণের মধ্যে ধরো H+ এর আয়ন যত বেশি বৃদ্ধি পাবে পিএইচ কিন্তু তত কম হতে থাকবে। মানে 1 পিএইচ মানে এর কাছে প্রচুর H+ আয়ন আছে, ধরছি এর কাছে আমাদের 5টা পিএইচ H+ এর আয়ন আছে। আবার ধরো 2 পিএইচ মানে পিএইচটা একটু বৃদ্ধি পাচ্ছে, এর কাছে ধরে নিলাম যে 3টে H+ আয়ন আছে। তাহলে H+ আয়ন যত বেশি হবে পিএইচ তত কমবে। তাহলে এইভাবেও কিন্তু কোয়েশ্চেন দিতে পারে H+ এর বদলে যে পিএইচ এর প্রভাব লেখো অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভে। এবার যেই মুহূর্তে এই অক্সিজেনের সাথে কার্বন ডাই অক্সাইড আর H+ চলে আসবে, এই যে আমরা কার্ভটা দেখেছিলাম, মেন কার্ভ হচ্ছে এই নীল রঙের, এইটা কার্ভটা একটু ডান দিকে শিফট করবে। এই গ্রিনটা হচ্ছে আমাদের যখন কার্বন ডাই অক্সাইড, H+ বা পিএইচ আর টেম্পারেচার রয়েছে। কিভাবে দেখো যে স্যাচুরেশনটা এফেক্ট হচ্ছে সেটা দেখব। এই অ্যাক্সিসে আমরা ধরে নিলাম এখানে PO2 এর মান হচ্ছে 40 mmHg। সেই ক্ষেত্রে স্যাচুরেশন কত পাচ্ছি? এই এতটা মতন পাচ্ছি যখন কার্বন ডাই অক্সাইড আর H+ রয়েছে। কিন্তু যখন কার্বন ডাই অক্সাইড বা H+ নেই, শুধু অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন বাইন্ড করছে, তখন কিরকম পাচ্ছি? এতখানি স্যাচুরেশন আমরা পাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি যে কিভাবে কার্বন ডাই অক্সাইড আর H+ অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের স্যাচুরেশনকে এফেক্ট করছে। এইটাই হচ্ছে আমাদের বোর এফেক্ট। বোর এফেক্ট আমরা কোথায় দেখতে পাচ্ছি? টিস্যুর ক্ষেত্রে। এবার দেখব হ্যালডেন এফেক্ট। হ্যালডেন এফেক্ট আমরা কোথায় দেখতে পাবো? হ্যালডেন এফেক্ট আমরা দেখতে পাবো লাংসের মধ্যে। লাংসের মধ্যে কি হচ্ছে? এইটা হচ্ছে আমাদের লাংস, আর এইটা এখানে রয়েছে আমাদের ব্লাড ক্যাপিলারি। এর মাঝখানে রয়েছে আরবিসি, তার সাথে আরবিসির মধ্যে রয়েছে হিমোগ্লোবিন। লাংসের ক্ষেত্রে কি হবে? এইখানে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড রয়েছে আর এখানে রয়েছে কম, আর এখানে অক্সিজেন অনেক বেশি রয়েছে, এখানে অক্সিজেন কম। তাহলে বেশি জায়গা থেকে কম ঘনত্বের দিকে যেতে হবে, আবার অক্সিজেন এখান থেকে এখানে চলে আসবে। প্রথমত তো ডিফিউশন প্রসেসে আসবে। এছাড়া কি হবে? এই যে হিমোগ্লোবিনের সাথে 3টে অক্সিজেন তো আছে, কিন্তু দেখেছিলাম তার সাথে একটা কার্বন ডাই অক্সাইডও রয়েছে। এই কার্বন ডাই অক্সাইডটা কি করবে? প্রথমত চাপের জন্য, চাপের তারতম্যের জন্য এই জায়গা থেকে এই জায়গাতে চলে যাবে ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু এই যে কার্বন ডাই অক্সাইড আর প্রথমে ভেঙে গিয়ে তৈরি করবে H2CO3। এরপর H2CO3 ডিসোসিয়েট হয়ে গিয়ে তৈরি করবে H+ এবং HCO3-। এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে যখনই এরকম বিক্রিয়ায় কোনো একটা দিকে কোনো একটি সাবস্টেন্সের পরিমাণ অনেকটা বেশি হয়ে গেছে, সে কি করবে? বিক্রিয়াটাকে সামনের দিকে এগোতে না দিয়ে পিছনের দিকে ঠেলে দেবে। অর্থাৎ HCO3 পরিমাণ এখন অনেকটা বেশি হয়ে গেছে, সে কি করবে? বিক্রিয়াটাকে আবার এই দিকে নিয়ে যাবে। অর্থাৎ H+ HCO3 এর সঙ্গে মিশে গিয়ে H2CO3 তৈরি করবে। H2CO3 আবার তৈরি করবে কার্বন ডাই অক্সাইড। কোন এনজাইমের প্রভাবে? কার্বনিক অ্যানহাইড্রাইজ। এখানেও কার্বনিক অ্যানহাইড্রাইজ। তাহলে এই CO2টা এবার একই রকম ভাবে এই অ্যালভিওলায় চলে যাবে। তাহলে দেখলাম যে কিভাবে লাংসের মধ্যে এর মুভমেন্টটা হচ্ছে। এছাড়াও যেহেতু লাংসের মধ্যে অক্সিজেনের প্রেসার বা পার্সিয়াল প্রেসার অনেক বেশি ছিল, প্রায় 104 mmHg। এবার এত বেশি যখন অক্সিজেন হয়ে যায়, তখন কার্বন ডাই অক্সাইড বাধ্য হয় হিমোগ্লোবিনকে ছেড়ে দিতে। অক্সিজেনের বেশি প্রভাবের কারণে এই যে কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনকে ছেড়ে দিচ্ছে, এটাকে বলা হয় হ্যালডেন এফেক্ট। এই হ্যালডেন এফেক্টটা কোথায় আমরা দেখতে পাই? হ্যালডেন এফেক্ট দেখতে পাই লাংসে, আর বোর এফেক্ট দেখতে পেয়েছিলাম আমরা টিস্যুর মধ্যে। এরপরে আর একটাই কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের ক্লোরাইড শিফট। হিমোগ্লোবিনের মধ্যে ওই টিস্যুর
যেখানে রয়েছিল সেখানে কি হচ্ছিল দেখলাম যে কার্বন ডাই অক্সাইড আরবিসির মধ্যে ঢুকে যাচ্ছে, জলের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যানহাইড্রেজের উপস্থিতিতে কার্বনিক অ্যাসিড তৈরি করছে। কার্বনিক অ্যাসিড আবার কি করছে, ভেঙে গিয়ে H+ এবং HCO3- আয়নে ভেঙে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের পুরোটাই এই রক্তবাহের মধ্যে, আর এখানে রয়েছে আমাদের প্লাজমা। বাইকার্বনেট আয়ন কি করে, এখানে একটা আমাদের পাম্পের মতো বা চ্যানেলের মতো রয়েছে, এর মাধ্যমে HCO3 আয়নটা বাইরে বেরিয়ে যায়। এবার HCO3 আয়নটা যখন বাইরে বেরিয়ে যায় তাহলে ভিতরে নেগেটিভ আয়নটা আমাদের কম হয়ে যাচ্ছে, তাই জন্য ব্যালেন্সের একটা গড়বড় হচ্ছে। এই ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য বাইরের যে প্লাজমায় ক্লোরিন থাকে সেটা এই আরবিসির মধ্যে ঢুকে পড়ে। এই যে চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে ক্লোরাইড শিফট। এই ক্লোরাইড শিফটের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে আমাদের হ্যামবার্গার ফেনোমেনন। এখানে যেমন আমরা দেখলাম ক্লোরাইড শিফট, তেমন আরো একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে আমাদের লাংসে, সেটাকে বলা হয় রিভার্স ক্লোরাইড শিফট। এই ক্ষেত্রে কি হয়, ঠিক যেভাবে ক্লোরাইড আয়নটা ভিতরে ঢুকছিল, এখানে আমরা দেখলাম যে বাইকার্বনেট আয়নটা বাইরে বেরিয়ে যায় আর ক্লোরাইড আয়নটা ভেতরে ঢোকে। লাংসে এসে কি হয়, এই যে বাইরে যে বাইকার্বনেট আয়নটা বেরিয়ে যাচ্ছে সেটা আবার আরবিসির ভেতরে ঢোকে, উল্টো দিকে যে ক্লোরাইড আয়নটা ছিল সে বাইরে বেরিয়ে আসে, তাহলে সেটা রিভার্স প্রসেসটা হচ্ছে। তাই এই প্রক্রিয়াটা যেটা আমাদের লাংসের মধ্যে হচ্ছে এটাকে বলা হচ্ছে রিভার্স ক্লোরাইড শিফট। একটা ছোট্ট জিনিস সম্পর্কে আমরা এখানে জানবো, সেটা হচ্ছে বাফার। বাফার কি, বাফার হচ্ছে সেই সমস্ত সাবস্টেন্স যারা কোনো জিনিসের পিএইচটাকে মেনটেন করে রাখে। পিএইচ মেনটেন বলতে বোঝায় যে পিএইচ বাড়তেও দেবে না আবার কম করতেও দেবে না। আমাদের ব্লাডের পিএইচ কত, প্রায় 7.4 হচ্ছে আমাদের ব্লাডের পিএইচ। এটা যদি খুব বেশি বেড়ে যায় বা খুব কম হয়ে যায় তাহলে আমাদের বিভিন্ন ফিজিওলজিক্যাল যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো হ্যাম্পার হবে। সামান্য একটু চেঞ্জ হতে পারে, কিন্তু খুব বেশি বা কম যাতে না হয়। খুব বেশি বা কম যাতে না হয় তাই জন্য আমাদের ব্লাডের মধ্যে একটা বাফার রয়েছে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। সে কিন্তু সাহায্য করছে আমাদের বাফার হিসেবে। কি করে সাহায্য করছে, এই যে যখন দেখছিলাম যে কার্বনিক অ্যাসিড কি করছিল, কার্বনিক অ্যানহাইড্রেজের উপস্থিতিতে H+ এবং HCO3- আয়নে ভেঙে যাচ্ছিল, এই যে অতিরিক্ত H+ আয়নটা তৈরি হচ্ছে। এবার H+ যত বৃদ্ধি পাবে তত কি হবে, পিএইচ আস্তে আস্তে কম হবে, অর্থাৎ অ্যাসিডিক পিএইচ হবে। এই H+ আয়নটা যাতে ব্লাডের মধ্যে কোনো রকম এফেক্ট দেখাতে না পারে, তাই যে হিমোগ্লোবিনের 4টে পকেট ছিল, আর 4টে পকেটের সাথে আমরা দেখেছিলাম যে 2টো আলফা চেন এবং 2টো গ্লোবিন চেন রয়েছে। এইভাবে 2টো আলফা 2টো গ্লোবিন চেন, এই আলফা গ্লোবিন চেনগুলোর সাথে কিন্তু হাইড্রোজেন আয়নটা বাইন্ড করে, বাট মানে হিমোগ্লোবিন হাইড্রোজেন আয়নকে ধরে নেয় ঠিক এরকম ভাবে। এবার ধরে আছে, সে তার ক্রিয়া কোনো রকম ভাবে দেখাতে পারছে না, এইরকম ভাবে হিমোগ্লোবিন কিন্তু আমাদের ব্লাডের মধ্যে বাফার হিসেবে কাজ করে, যে অতিরিক্ত H+ আয়নটাকে সে ক্যাপচার করে নেয়। তাহলে এই ছিল আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ এবং গ্যাসের পরিবহন সম্পর্কে আজকে আমরা জেনে নিলাম। এর পরের ক্লাসে আমরা বিভিন্ন লাং ক্যাপাসিটি, লাং এর ভলিউম এগুলো জানবো, আর কিছু ডিসঅর্ডার সম্পর্কে জানবো। তাহলে তোমাদের এই রেসপিরেটরি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তোমরা যদি এই চ্যাপ্টার সম্পর্কে বিভিন্ন নোট পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে আমাদের এলিট অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নিও, সেখানে তোমরা ফ্রিতে সমস্ত নোটস অ্যাক্সেস করতে পারবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।